গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ তোমাদের সাহিত্য মেলা থেকে একটি শিশুর আকাশ কুসুম ভাবনার একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, তোমরাও কি এমন আকাশ কুসুম ভেবে থাকো বা এমন কল্পনার জগতে ভাসতে থাকো, বা ধরো নানান রকমের স্বপ্ন কথা মাথায় আসে? আহ যেমন ধরো, তোমরাও পাখিদের মতো আকাশে উড়ছো, কিংবা এরোপ্লেনের মতো তোমরাও তার পাশাপাশি উড়ে যাচ্ছ, কিংবা ধরো মেঘেদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, কিংবা গাছেদের সাথে কথা বলছো, গাছও তোমাদের সাথে কথা বলছে। এরকম ধরনের কল্পনা তোমাদের মাথায় আসে? হুম? যেটাকে আকাশ কুসুম ভাবনা বলে, অর্থাৎ যেটা বাস্তবে কখনো সম্ভব নয়, কেবল কল্পনাতেই সম্ভব, সেরকমটাকেই এরকম আকাশ কুসুম ভাবনা বলা হয়ে থাকে। তো এমনটা তোমরা কি ভেবে থাকো? হুম। তো এইরকম তোমরাও যেমন এরকম আকাশ কুসুম ভাবনা তোমাদের মাথায় আসে, সেই রকম আমরা আজকে একটা শিশুর গল্প পড়বো, সেও কিনা এরকম আকাশ কুসুম ভাবনা ভেবে থাকে। হ্যাঁ, তো সেই গল্পটি যেটা আমরা পড়বো সেটা তোমাদের সাহিত্য মেলার দ্বিতীয় অধ্যায়ের গল্প, যেটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের নাম। তো চলো দেখা যাক। গল্পের মূল বিষয়বস্তু বা গল্প সম্পর্কে আলোচনার আগে গল্পটি যিনি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়, তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। কেমন? তো লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক এবং একাধারে সম্পাদক, যার জন্ম হয় 25শে মার্চ 1933 সালে খুলনা, যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তার বাবা ছিলেন মতিলাল গঙ্গোপাধ্যায় এবং মা ছিলেন কিরণময়ী দেবী। তো তার জন্ম যেহেতু বাংলাদেশেই হয়, খুলনাতে, এবং 1947-এ দেশভাগের পর তার সপরিবারে ভারতে চলে আসেন। এবং তিনি তার প্রথম জীবনে তিনি একটা ইস্পাত তৈরির কারখানায় তিনি কাজ করতেন, এবং পরে তার যখন স্নাতক আহ, পাশ করেন তিনি, অর্থাৎ বিএ পাশ করেন যিনি তখন, আহ, তো তারপরে তিনি একটা স্কুলে পড়াতেন, অর্থাৎ শিক্ষকতার কাজ করতেন। এরপর তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিকতা কাজ করতেন। এর পর তিনি যুগান্তর পত্রিকা, এরপর আজকাল পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। হুম? এগুলি তার কর্মজীবন হিসাবে ধরা হয়। তিনি কি কি কাজ করে গেছেন, এবং এই শিক্ষকতা বা এই আনন্দবাজার পত্রিকা বা যুগান্তর বা আজকাল এই সমস্ত পত্রিকার সঙ্গে যেমন যুক্ত ছিলেন, তেমনি নানান লেখালেখিও করতেন, এবং সেটা তিনি বৈকুণ্ঠ পাঠক এই ছদ্মনামেই কিন্তু লেখালেখি করতেন। অর্থাৎ তার নানান গল্প, নানান উপন্যাস তিনি লিখে থাকতেন। হুম? তো তার প্রথম গল্প ছিল চর, এবং প্রথম উপন্যাস ছিল বৃহন্নলা। এবং তার শেষ উপন্যাস হিসাবে ধরা হয় গঙ্গা একটি নদীর নাম। তো যাই হোক, তার আর যে গ্রন্থাবলীগুলি ছিল, অর্থাৎ তার আর সমস্ত বই বা উপন্যাস বা রচনা যেগুলি তিনি লিখেছিলেন, সেগুলির মধ্যে কিছু তোমাদের সামনে উল্লেখ করছি। যেমন কুবেরের বিষয় আশয়, বৃহন্নলার কথা তো জানলে, পরে সেটা অর্জুনের অজ্ঞাতবাস হিসাবে প্রকাশিত হয়। এছাড়া ঈশ্বরীতলার রূপকথা, কঠিন সময়, কত জন্মের রাস্তায়, সুধাময়ীর দিনলিপি, 10 লক্ষ বছর আগে, হাওয়া গাড়ি, বেঁচে থাকার স্বাদ, দূরবীনের উল্টো দিক, যতীন দারোগার বেদান্ত, শাহেজাদা দারাসুকোহ, ভালো নেই, নির্বান্ধ, হিম পড়ে এলো, মহাকাল মেলের প্যাসেঞ্জার, বাজার সফর, গঙ্গা একটি নদীর নাম। এগুলি তার নানান উপন্যাস রচনা। হুম? এছাড়াও আরো আছে। তো
তিনি ছোটদের জন্য কিছু উপন্যাস লিখেছিলেন যেগুলো কিশোর উপন্যাস হিসাবে পরিচিত। তো তার লেখা কিছু কিশোর উপন্যাস হলো যেমন সাধু কালাচাঁদ সমগ্র রয়েছে, একটা সমগ্র। ক্লাস সেভেনের একটা আছে মিস্টার ব্লেক, ভাস্কো দা গামার ভাইপো, এগুলো কিশোর উপন্যাস তার লেখা। এবং একটি সম্পাদিত গ্রন্থও তিনি রচনা করেছেন যেটা বাংলা নামে দেশ। হ্যাঁ, এবং তার এই লেখালেখিতে, তার এই সাহিত্য জীবনের, নানান সাহিত্যের জন্য তিনি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, যেটা সাহিত্য একাডেমি। হুম, সেটা ওই শেহজাদা দারাসুকোহ এই উপন্যাসের জন্যই তিনি সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন, যেটা ওই মুঘল সম্রাট দারাসুকোহের জীবনের ভিত্তিতে তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন। তো যাই হোক, এই ঔপন্যাসিক, একেবারে সম্পাদক, আমাদের আলোচ্য গল্পের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়, যার মৃত্যু হয় 23শে সেপ্টেম্বর 2001 ভারতেই। উম, তো এই গেল আমাদের লেখক পরিচিতি, অর্থাৎ লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য। তো এবার আসি গল্প সম্পর্কিত আলোচনায়, অর্থাৎ এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই গল্পটির মধ্যে আসলে কি আছে, হ্যাঁ, সেগুলি, বা বলা যায় গল্পের শুরুর কিছু পূর্ব কথা। হুম, তো আমাদের আলোচ্য গল্প সেনাপতি শঙ্কর, এই গল্পটি লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা তার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো আসলে এই যে বললাম যে তোমরাও যেমনটা নানান রকমের কল্পনা করতে থাকো, নানান রকমের স্বপ্ন দেখতে থাকো, যে কাশ আমি যদি আকাশে উঠতে পারতাম, বা কখনো ভেবেই নাও বা কখনো স্বপ্নেও দেখে ফেলো যে আকাশে উড়ছো, মেঘেদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছো, গাছেদের সঙ্গে কথা বলছো, এরকম আজগুবি কিছু কথা যেগুলো তোমাদের মাথায় আসে, যেগুলো তোমরা কল্পনা করতে থাকো। আর এই কল্পনাটা আসলে এরকম ছোটবেলাতেই বাচ্চাদের মাথায় আসে, যেটা এখন তোমাদের মাথায় আসছে। তো সেই শিশু বা কিশোর, তো তাদের এই যে তোমাদের মনের এই যে নানান কল্পনা, নানান স্বপ্ন তোমরা যে দেখছো, হ্যাঁ, এবং উম, এই কল্পনার কথা, এই স্বপ্নের কথা যখন বড়দেরকে বলো, বা শিশুরা যখন বড়দেরকে বলে থাকে যে আমি এরকমটা ভাবছিলাম, এরকমটা যদি ঘটে থাকে, যদি হয়, হ্যাঁ, কিন্তু বড়রা কি হয় সেটাকে গুরুত্ব দেয় না সাধারণত, অবগ্রাহ্য করে, এবং সেই বাচ্চাটির সেই স্বপ্ন বা তার সেই কল্পনা সেখানেই থেমে যায়। হুম? এবং সবসময় যে বাচ্চারা যে শুধুমাত্র শুধুই কেবল আকাশ কুসুম ভাবছে, তা কিন্তু নয়। কিছু আজগুবি হলেও সেটাকে যদি সঠিক পরিচর্যা করা যায়, সেই সঠিক পরিচর্যাতে সেটা বড় কিছু হয়ে দাঁড়াতে পারে, সেটা ভালো কিছু সৃষ্টিও করতে পারে। হুম, সেটা নিয়েই কেবল ধরো কিছু একটা ভাবলো বা তোমরা কিছু একটা ভাবছো, হ্যাঁ, এবং সেটার ওপরেই তোমরা নানান রকমের মনে মনে গবেষণা করতে থাকলে, আহ, তো নানান রকমের ভাবছো যে এটা যদি এরকম হতো তাহলে কেমন হতো, যদি ওরকম হতো তাহলে কেমন হতো, আমি যদি এটা এরকম করি তাহলে কেমন হতো, এরকম নানান রকমের ভাবনা তোমাদের মাথায় আসছে। কিন্তু বড়রা যদি সেটাকে গুরুত্ব দেয়, দিয়ে তোমাদেরকে যদি সঠিক পরিচর্যা করে, যে হ্যাঁ এটা এরকম ভাবে তুই যদি এগোস তাহলে সেই তুই যেটা ভাবছিস সেটা ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু সাধারণত কি হয় যে এটা হয়ে হয়ে ওঠে না, বড়রা সেটাকে গুরুত্ব দেয় না। এবং যদি সঠিক পরিচর্যা করা যায়, তাহলে সেই শিশু বা সেই কিশোরদের মনের সেই কল্পনাগুলি, সেই স্বপ্নগুলি ভালো কিছু সৃষ্টি করতে পারে, তাদের মনের বিকাশ ঘটতে পারে, তাদের কল্পনার জগৎটা বা কল্পনার সেই ভাবনাটা সত্যি কিছু সৃষ্টি হতে সাহায্য করে থাকে। আর মানুষের এই কল্পনা বা এই স্বপ্নের নানান কথা, নানান কল্পনা, এগুলি কোথা থেকে আসে, কোন জিনিসগুলিকে ঘিরে হয় বলতো? তোমাদের কল্পনাগুলি কিসের ভিত্তিতে হয়, কোনগুলিকে ঘিরে হয়? এই যে আকাশে ভাসছি,
পাখিদের সাথে উড়ে বেড়াচ্ছি, পাখির মতো ডানা মেলে উড়ছি, কিংবা গাছেদের সাথে কথা বলছি, মেঘেদের সাথে ঘুরে বেড়াচ্ছি, এগুলো কি? এগুলো আসলে প্রকৃতির অংশ, তাই না? তো আসলে এই কল্পনার কথা, নানান আকাশকুসুম ভাবনা, নানান স্বপ্ন, এগুলি আসলে আমাদের আশেপাশের প্রকৃতি এবং পরিবেশকে ঘিরেই গড়ে ওঠে, তাই না? তো এই প্রকৃতি বা পরিবেশ থেকেই আসলে আনন্দের উপকরণ মানুষ খুঁজে পায়। হ্যাঁ, এই যে যেমন দেখো আমাদের প্রকৃতিতে কত সুন্দর সুন্দর পাখি, কত রং বেরঙের ফুল ফোটে, হ্যাঁ, কত রকমের গাছ থাকে, তাদের সঙ্গে সময় কাটালে কত ভালো লাগে একটা, তাই না? তো এই যে মানুষ তার আনন্দের রসদ খুঁজে পাচ্ছে প্রকৃতির মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে, তাই না? তো এই প্রকৃতি বা পরিবেশ থেকেই আনন্দের উপকরণ সংগ্রহ করেই জীবনকে সমৃদ্ধ করে তোলা যায়। হুম? তার স্বপ্নের কথা, নানান কল্পনার কথা, সেটাকে সমৃদ্ধ করা যায়, সেটা থেকে ভালো কিছু সৃষ্টি করা যায়, আসলেই সেটা প্রকৃতি এবং পরিবেশ থেকেই। হুম? তো আমাদের আলোচ্য গল্পে সেই রকম একটি শিশুর পরিচয় আমরা পাবো, যে শিশুটি তার এই প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে, শিশুটি, এবং এই প্রকৃতির মধ্যেই বেড়ে ওঠার একটা কল্পনা তার তার মাথায় আসে, তার মনে সবসময় বিচরণ করে। হ্যাঁ, নানান আকাশ কুসুম ভাবনা, নানান স্বপ্নের কথা, সেটা পুরোটাই প্রকৃতিকে ঘিরেই। এবং সেই কল্পনাপ্রবণ ছেলের বা একটি বাচ্চার পরিচয় আমরা পাই এই গল্পে। হ্যাঁ, এবং এই যে আমি বললাম একটু আগে, যে এই কল্পনাগুলিকে, এই স্বপ্নগুলিকে সঠিকভাবে পরিচর্যা করলে সেটাকে ভালো কিছু সৃষ্টি হতে পারে, তার জীবনটাও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। হ্যাঁ, সে আরো অনুপ্রাণিত হতে পারে যদি কেউ অনুপ্রাণিত করে। হুম, তো কিছু গল্পের সেই শিশুটি বা সেই ছেলেটিকে আমরা দেখি, দেরিতে হলেও তাকেও অনুপ্রাণিত করে তোলে তার মাস্টার মশাই। হুম, তো চলো এবার আমরা পুরো গল্পটা পড়ে দেখি সেই ছেলেটি কে, কিভাবে সে তার কল্পনার জগতে সে ভাসছে, হ্যাঁ? কিভাবে তার মাথায় তার নানান আকাশ কুসুম ভাবনা আসছে, কিভাবে সে অনুপ্রাণিত হচ্ছে, তার মাস্টার মশাই কিভাবে তাকে অনুপ্রাণিত করছে। হুম? তো চলো দেখা যাক। সেনাপতি শঙ্কর। দেখো, গল্প শুরু হচ্ছে, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, মনে হবে কে যেন ভালো করে বেটে জলে মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই নয়, ৫-৭ মাইলের ভিতরে বঙ্গোপসাগর। হুম, যে কাছেই বঙ্গোপসাগর, তাই তার ঢেউয়ের জোরে জলের ফোঁটা সে যেখানে থাকছে সেখানে এসে পড়ছে, এবং কিভাবে পড়ছে না, মনে হচ্ছে যেন জলের সাথে কেউ মিহিদানা মিশিয়ে দিয়েছে বেটে। হুম, অর্থাৎ যেখানে থাকছে, যেখানকার কথা বলছে, সেখানকার বাতাসের ভিতর সবসময় যেন একটা ভিজে জলের ঝাপটা থাকে, একটা ভিজে জলের ঝাপটা যেন এসে লাগছে, এরকমটা মনে হবে সবসময়। হুম, এবং এটাও মনে হবে যেন কেউ ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। মিহিদানা মানে কি বলতো? মিহিদানা তো একটা খাবারের নাম, যেটা তোমরা এর সঙ্গে পরিচিত আছো। একটা ছোট ছোট দানার মতো দেখতে এক ধরনের মিষ্টি, যেটা বোঁদের ছোটটা হয়, একদম গুড়ি গুড়ি হয়। তো সেই রকম মনে হচ্ছে যেন জলটাকেও সেরকম বেটে জলের মিহিদানা করে যেন মিশিয়ে দিয়েছে। হুম, তো এইসবের কারণ, যে এই ভিজে জলের ঝাপটা আসছে বলে মনে হবে, বা এই যে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে এটাও মনে হবে, তার একমাত্র কারণ যে যেখানে এরকমটা হচ্ছে সেখান থেকে ৫-৭ মাইল দূরেই বঙ্গোপসাগর, তার ঢেউয়ের জোরে তার জলের ছিটে ফোঁটা এখানে এসে এরকমটা লাগছে। হুম? পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, যে যখন হাওয়া হয়,
হাওয়া বয়, সেই হাওয়ার সাথে সাথে তার সেই ঢেউয়ের সেই জলগুলিকে গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে আসছে, এসে এরকমটা ভিজে জলের ঝাপটা বলে মনে হচ্ছে, বা জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে বেটে বলে মনে হচ্ছে। তারপর দেখো, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। তো এখানে একটা স্কুলের বর্ণনা করা হচ্ছে, স্কুলে থাকার কারোর কথা বলা হচ্ছে, যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। তো এখন আপাতত যে ক্লাসের কথা বর্ণিত করছেন লেখক, সেটা ক্লাস 5-এর কথা। তো ক্লাস 5-এর ক্লাসে বিভীষণ দাস নামের একজন মাস্টার মশাই, তিনি এমু পাখির কথা বলছিলেন, অর্থাৎ এমু পাখি নিয়ে পড়াচ্ছিলেন। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস। তো সেই ক্লাস 5-এ বিভীষণ দাস, যিনি মাস্টার মশাই, তিনি কি পড়াচ্ছিলেন না প্রকৃতি বিজ্ঞান পড়াচ্ছিলেন, অর্থাৎ তিনি প্রকৃতি বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন। বইতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে, যে সেই ক্লাস 5-এর ক্লাসে 30 জন মতো ছেলে মেয়ে রয়েছে, তো ছাত্রছাত্রী রয়েছে। তো কোথাকার সেই ছাত্রছাত্রীগুলি, না সে স্কুলের কাছাকাছি যে জায়গাগুলির কথা বলা হচ্ছে, ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি, এই কয়টা জায়গা জুড়েই বা এই কয়েকটি জায়গা থেকে স্টুডেন্ট গুলো বা ছাত্রছাত্রীগুলো স্কুলে আসে। তো সেই ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি, এই কয়েকটা জায়গা মিলে যত ছাত্রছাত্রী আসে, তার মধ্যে থেকে এখন 5-এর ক্লাসে জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে আছে, অর্থাৎ 30 জন মতো ছাত্রছাত্রী সেই বিভীষণ দাসের প্রকৃতি বিজ্ঞানের ক্লাস করছে। তো যে প্রকৃতি বিজ্ঞান পড়াচ্ছেন, সেই বইতে পাখির ছবি আছে, দেখছি। তারপর দেখো, স্কুল বাড়ির ছাদের টালি। তো সে স্কুলটি টালির ছাদের তৈরি। মাটির দেয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই। তো দেখো, সে স্কুল বাড়ির বর্ণনা করছেন লেখক এখানে, যে স্কুলটি কেমন। স্কুল বাড়ির ছাদের টালি দেওয়া, টালির স্কুল, এবং মাটির দেওয়াল, আবার মাটির মেঝে, এবং সেই রুমগুলিতে বা সেই শ্রেণীকক্ষগুলিতে কাঠের বেঞ্চ রয়েছে, আর সেই শ্রেণীকক্ষের যে জানালা আছে, সেই জানালার কোনো শিক নেই। হ্যাঁ, এবার দেখো, সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, যেহেতু স্বাভাবিক, তার পাল্লা খোলা, কোনো শিক নেই, তো সেখান থেকে ডিরেক্ট আকাশ দেখা যাবে, এবং সে আকাশের মেঘ দেখা যাচ্ছে সেটা বলছে। দেখা যায় পাখি উঠছে। যে সেই জানালা দিয়ে যদি বাইরে তাকানো যায়, আকাশের দিকে তাকানো যায়, তাহলে কি খোলা আকাশ দেখা যাবে, আকাশে পাখি উঠছে সেটাও দেখা যাবে। তো সেটাই বলছেন। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। তো সেই ক্লাসের, অর্থাৎ সেই 5-এর ক্লাসের প্রকৃতি বিজ্ঞানের ক্লাস করতে করতে সেই ক্লাসে থাকার একটি ছেলে, সে কিনা জানালার বাইরে সেই আকাশের দিকে, সেই উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু আনমনা হয়ে পড়েছিল। আনমনা মানে কি, যে অন্যমনস্ক হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। তো সেখান থেকে কি দেখা যাচ্ছে, না নারকেল গাছ যথেষ্ট উঁচু হয়, এবং সেই নারকেল গাছের মাথার উপর দিয়ে তার থেকেও আরো উঁচুতে ডানা মেলে একটা শঙ্খচিল ভাসছে। দেখো ছবিতে দেওয়া আছে, এটা শঙ্খচিল। তো এরকম শঙ্খচিল ভাসছে। একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে ভেসে পড়ে। তো দেখো, এখানে কার কথা বলা হচ্ছে, না সেই ছেলেটি, যে কিনা সেই ভাঙা শিকওয়ালা বা শিক নেই সেরকম জানালার থেকে, সেই ক্লাস 5-এর
একটি ছেলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস করতে করতে সেই খোলা জানালা থেকে মুক্ত আকাশ এবং উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে তাকিয়ে যে আনমনা হয়ে পড়েছিল, যে অন্যমনস্ক হয়ে পড়েছিল, সেই ছেলেটির কথা বলা হচ্ছে। হুম? এখন নারকেল গাছের মাথার উপর দিয়ে আরো উঁচুতে একটা শঙ্খচিল ভাসছে। তেমনি এক একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে, যে সে ছেলেটি, সেও সেই পাখিদের মতো, সেই শঙ্খচিলের মতো তেমনি অমন উঁচুতে সেও যেন ভেসে বেড়ায় উম, স্বপ্নের ভিতর। এবং এক একদিন রাতে, মানে প্রায় রাতেই সে এমনটা স্বপ্ন দেখে থাকে। হুম। ঘোল পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় চুকিতে। সে এরকম স্বপ্নও দেখে থাকে যে তার ঘোল পুকুর আছে, সেই ঘোল পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে, দেখো এটা গাব গাছ। হুম। এবং এটা তার ফল এইরকমটা হয়ে থাকে। এবং একটা গাছের দূর থেকে যদি ছবি দেখানো হয় হয়তো তোমরা বুঝতে পারবে না, সেজন্যই ফলের ছবিটাও আলাদা করে দেখালাম, যাতে তোমরা দেখে চিনতে পারো যে আসলে গাব গাছ কোনটা। তো এরকম এই গাব গাছ তার উঁচু থেকে, মানে তার গাব গাছের উঁচু ডাল থেকে সে বড় দিঘিতে ঝাঁপ দিচ্ছে। বড় দিঘি মানে কি? বিশাল আকারের কোন পুকুরকে বোঝায়, দিঘিকে বোঝায়। তো সে ঘোল পুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে বড় দিঘিতে সে ঝাঁপ দিচ্ছে, এটাও সে স্বপ্নে দেখে। হ্যাঁ, সে যে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে। সে স্বপ্নে দেখছে যে সে ওই গাব গাছের উঁচু ডাল থেকে বড় দিঘিতে, তো সেই পুকুরটাতে ঝাঁপ দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে পুকুরের দিকে ঝাঁপ দিলে মানুষ পুকুরে জলেই পড়বে, কিন্তু এখানে সে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে সোজা। হুম। ডানার বদলে দুই হাতে বাতাস কেটে। তো কি হচ্ছে, যে পাখিরা যেরকম ডানা মেলে উড়ে বেড়ায়, এখানে ডানার বদলে সেই ছেলেটি দুই হাত বাতাসে কেটে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ। তারপর দেখো, বাতাস যেন জল। হ্যাঁ, সে এরকমটা তার অনুভব হচ্ছে। সে যেমন পাখিদের মতো উড়ে বেড়াচ্ছে তার দুই হাত দিয়ে বাতাস কেটে, এবং যখন সে দুই হাত দিয়ে বাতাস কাটছে, বাতাস কেটে উড়ছে, সেই বাতাস কাটাটা তার জল মনে হচ্ছে। যেন পুকুরের জলে সাঁতার দিলে যেমন দুই হাত দিয়ে জল কেটে সাঁতরানো যায়, তেমনি তার উড়ন্ত অবস্থায় সে বাতাস কাটাটাকে তার মনে হচ্ছে যেন জল। সে দুই হাত দিয়ে জল কেটে যেন উড়ে বেড়াচ্ছে। হম, জলের মতো লাগছে। তারপর দেখো, পেছনে দু পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো, তোমরা আহ নিশ্চয়ই কেউ কেউ সাঁতার জেনে থাকো। তো যখন সাঁতরানোর সময় শুধুমাত্র যে হাত দিয়ে আহ সাঁতরানো যায় তেমনটাও নয়, পাও কাজে লাগে। হ্যাঁ, পা দিয়ে আহ একটু ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেও এগিয়ে যাওয়া যায়, জল কেটে এগিয়ে যাওয়া যায়, তাই না? তেমনি এই ছেলেটি তার ওড়া অবস্থায়ও যেন সেই জল কেটে যেমন ভাবে মানুষ এগিয়ে যায়, তেমন ভাবে বাতাস কেটে সে যেন এগিয়ে যাচ্ছে, উড়ে যেতে পারছে। পেছনে দু পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে এভাবে। হুম, উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলেদের মতোই। শঙ্খচিল তারা যেমন অনেক আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়াতে পারে, হুম, ওড়ে, তেমনি এই ছেলেটি, সেও স্বপ্নের মধ্যে, সেও যেন দুই হাতে বাতাস কেটে দুই পা দিয়ে ঠেলে সেও যেন শঙ্খচিলের মতো উড়ে যেতে পারছে, উঁচুতে, আরো উঁচুতে, যে অনেক উঁচুতে সেও শঙ্খচিলদের মতোই উড়ে বেড়াচ্ছে। হুম। তারপর তারপর দেখো, এই শঙ্কর শঙ্কর চমকে উঠলো ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলের সঙ্গেই আকাশে উঠছিল। তো ওই যে অন্যমনস্ক হয়ে সেই জানালার বাইরে এসে খোলা আকাশে শঙ্খচিলের দিকে তাকিয়েছিল, সেই ছেলেটির কথাই এখানে বলা হচ্ছে। তার নাম শঙ্কর। হুম? তো সে যখন অন্যমনস্ক হয়েছিল, তার
সেই ক্লাসে প্রকৃতি বিজ্ঞান ক্লাস নেওয়া সেই মাস্টার মশাই তাকে ডাক দিল, এবং তার ডাকার ফলে শঙ্কর চমকে উঠল। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলের সঙ্গেই আকাশে উড়ছিল। তো এতক্ষণ সেই আকাশে উড়তে থাকা সেই শঙ্খচিল যে কিনা অনেক উঁচুতে উঠছিল, সে তার স্বপ্নের সঙ্গে রিলেট করে সে যেন এখন ক্লাসে ছিল না, সে যেন ক্লাসের বাইরে গিয়ে আকাশে সেই শঙ্খচিলদের সঙ্গেই উড়ছিল, এরকমটা সে ভাবছে, বা সে তার কল্পনায় সে ছিল, সে তার স্বপ্নেই সে বোধ হয়েছিল। হুম। তো যখন তার মাস্টার মশাই তাকে ডাক দিল, তখন শঙ্কর থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হুম। হুট করে যখন ডাক দিলে যেমন থতমত খেয়ে যায়, তো সেই রকম শঙ্করের হলো আর কি। উঠে বলল, হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন, হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশোনায়। চোখ কোন দিকে ছিল এতক্ষণ, কি দেখছিলে? হুম। তো বিভীষণ দাস অর্থাৎ সেই 5 ক্লাসের প্রকৃতি বিজ্ঞান ক্লাস নেওয়ার সেই মাস্টার মশাইয়ের কথা বলা হচ্ছে, এবং তার নাম বিভীষণ দাস। সেই মাস্টার মশাই যখন দেখছেন যে তার ক্লাসের একজন ছাত্র, সে কিনা তিনি পড়িয়েই চলেছেন, আর তার ছাত্র সেই জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে, সেটা কি ভালো দেখায়? নিশ্চয়ই নয়। তো মাস্টার মশাই সেটা মনেই হবে যে তার পড়াশোনায় মন নেই, বাইরের দিকে মন, আমি এতক্ষণ পড়াচ্ছি, শুনছে না। হ্যাঁ। তো তিনি যখন এসে ডাকলেন, তখন থতমত খেয়ে শঙ্কর যখন হ্যাঁ মাস্টার মশাই বলে উঠে দাঁড়ালো, তখন বিভীষণ দাস অর্থাৎ শঙ্করের মাস্টার মশাই প্রায় ভেঙচে উঠলেন, অর্থাৎ একটু রাগ দেখিয়ে, হ্যাঁ, সে যে কথাটা বললো সেই কথাটা রিপিট করে আবার বললেন যে হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশোনায়। যখন সে তড়িঘড়ি করে হ্যাঁ মাস্টার মশাই বললেন, মানে বলল, তখন আহ স্বাভাবিকভাবে যেন সে এটাই প্রকাশ করতে চাইছে যে সে ক্লাসে তার মন ছিল, স্যার যেটা মানে মাস্টার মশাই যেটা বলছিলেন সে যেটা মন দিয়ে শুনছিল, তাই এক ডাকেই সে হ্যাঁ মাস্টার মশাই বলে উঠে দাঁড়িয়েছে। কিন্তু তা তো নয়, তার মাস্টার মশাই তো সেটা বুঝতে পারছেন ভালোভাবে, সেজন্যই তিনি ভেঙচে উঠলেন এবং তার কথাটাই তিনি আবার রিপিট করলেন। হুম। যে হ্যাঁ মাস্টার মশাই বলে, যে খুব মন পড়াশোনায়, চোখ কোন দিকে ছিল এতক্ষণ, কি দেখছিলে? তো মাস্টার মশাই আসলে তো দেখেই ফেলেছেন যে শঙ্করের পড়ায় মন নেই, ক্লাসে মন নেই, তার চোখ অন্যদিকে, তার মন অন্যদিকে। হুম। তাই জিজ্ঞেস করছেন যে চোখ কোন দিকে ছিল এতক্ষণ, কি দেখছিলে, বাইরে তুমি কি দেখছিলে? পড়াশোনায় তো মন নেই, সেটা তো বুঝতেই পারছি, তাই জিজ্ঞেস করলাম। শঙ্কর একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সব মাথাচাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার উপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল, ছায়া সরে যাচ্ছে, আর সেখানে রোদ এসে ঢুকছে। হুম। তো এবার আহ একটা প্রকৃতির বর্ণনা করলেন, ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেতের বর্ণনা করলেন লেখক, যে স্কুলের সামনে যে ধান ক্ষেত রয়েছে একটা, অর্থাৎ সেই টালির ছাদ দেওয়া যে মাটির স্কুল, সে স্কুলের সামনে একটা ধান ক্ষেত আছে। হুম। এবং সেই ধান ক্ষেতে রোয়া হয়েছে। রোয়া বলতে কি বলতো, রোপণ করা। বীজ যখন আহ একটু করে আহ বড় হয় এবং সেই চারাগুলো নিয়ে যখন রুয়ে দেওয়া হয়, রোপণ করা হয়, অর্থাৎ যখন বীজ ছড়ানো হয়, তার ফলে যে ছোট ছোট গাছ বেরোয়, ধান গাছ উম, বেরোয়, ছোট ছোট সবুজ পাতা, তো সেগুলোকে উপড়ে নিয়ে আবার নতুন করে মাটিতে রোপণ করা হয়, সেটাকে রোয়া বলে। তো এই যে শঙ্করদের স্কুলের সামনে সেই ধান খেতে রোয়া হয়েছে, তো সেই রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে, যেগুলো রোপণ করা হয়েছে সেগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠেছে, অর্থাৎ ফল ফলিয়ে হয়েছে।
ঘন সবুজ চতুর্দিক, মানে ধান ক্ষেতটা পুরোটা সবুজে ঢেকে গেছে, ঘন সবুজ হয়ে সেই ধানটা মাথা চারা দিয়ে উঠেছে। হুম। আর লাইন দিয়ে রোয়া রোয়া হয়, তোমরা দেখেছো যাদের গ্রামে বাড়ি, এবং চাষবাস যারা দেখে থাকবে তারা জানো যে এক লাইন দিয়ে রোয়া হয়। হুম। তো সেটাই বলছে, লাইন দিয়ে রোয়া বা লাইন দিয়ে সেই ধান গাছগুলিকে, ছোট্ট ছোট্ট ধানের চারাগুলিকে রোপণ করা হয়েছে। তার উপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়লো, অর্থাৎ এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এইরকম একটা আবহাওয়া তখন। তো সেই রোয়াওয়ালা সেই ধানগুলির ওপর, সেই ধান গাছগুলির ওপর এই মাত্র, অর্থাৎ সবেমাত্র একটা মেঘের ছায়া এসে পড়লো, অর্থাৎ মেঘ করেছিলেন সেই আকাশে, সেই সোজাসুজি বা সেই বরাবর ছায়া সরে যাচ্ছে, আর সেখানে রোদ এসে ঢুকছে। এবং সেই ধান ক্ষেতের ওপর যে মেঘ করেছিল এক টুকরো, সেই মেঘটা যখন সরে যাচ্ছে তখন রোদ এসে লাগছে সেখানে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? তো শঙ্কর এতক্ষণ চুপ করেই ছিল। যখন জিজ্ঞেস করছিলেন তাকে তার মাস্টার মশাই যে কি দেখছিল সে বাইরে, তাই সে চুপ করে রইলো। তো সে চুপ থাকায় এবং তারপরে বাইরের প্রকৃতির একটা বর্ণনা লেখক করলেন, যেটা শঙ্করের চোখ দিয়েই দেখানো হয়েছে, যে শঙ্কর সেটা দেখছে আর কি। তো চুপ করে থেকে বাইরের দিকে তাকিয়ে এই যে প্রকৃতির একটা দৃশ্য দেখছে, তো সেটা তো বিভীষণ দাস তার মনের কথা তো জানতে পারেন না। তো বিভীষণ দাস এবার চটে গিয়ে বললেন, অর্থাৎ তাকে একটা প্রশ্ন করেছেন তিনি, তার ছাত্র তাকে উত্তর দিচ্ছে না। এবং এখানে যে ভালো জিনিস তাও নয়, সে পড়া মন দিয়ে শুনছিল না, সে বাইরের দিকে তাকিয়েছিল। এমনি মাস্টারমশাই রেগেছিলেন, তার উপর জিজ্ঞেস করাতে সে চুপচাপ ছিল এবং বাইরের দিকে তাকিয়ে। হুম। তাই বিভীষণ দাস অর্থাৎ শঙ্করের মাস্টার মশাই তিনি চটে গেলেন, অর্থাৎ রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? তো একটু ধমকি দিয়ে বলছেন যে বাইরে কি দেখছিলে। হুম। শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই আকাশে। হুম। ও, শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলতো? তো যখন রেগে গিয়ে একটু ধমক দিয়ে যখন মাস্টারমশাই আবার জিজ্ঞেস করলেন যে বাইরে কি দেখছিলে, তখন শঙ্কর থতমত খেয়ে ঘাবড়ে গিয়ে বলছে যে শঙ্খচিল মাস্টারমশাই, যে সে শঙ্খচিল দেখছিল কোথায়, না আকাশে, আকাশে শঙ্খচিল সেটা দেখছে। তখন মাস্টারমশাই বলছেন যে ও, শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলতো? যে তোমার বাইরে শঙ্খচিল দেখা হচ্ছে, আমি যেটা পড়াচ্ছি সেটা কি তুমি শুনেছো? বলো দেখি, আমি কি পড়াচ্ছি বলো। এরকম এই কথাটা একবার তার কানে ঢুকেছিল, অর্থাৎ তার অন্যমনস্ক হওয়ার আগে বা তার সেই কল্পনার জগতে যাওয়ার আগে তার কানে এমু কথাটা একবার ঢুকেছিল, অর্থাৎ মাস্টারমশাই এমু নিয়ে পড়াচ্ছিলেন, সেই কথাটা তার কানে পৌঁছেছিল। হুম। শঙ্কর তাই বুক ঠুকে বলছিল, এমু পাখি মাস্টারমশাই। তার মনে আছে যে এমু পাখির কথাটা সে শুনেছে, তাই সে বুক ঠুকে বলছিল, অর্থাৎ সে একদম কনফিডেন্সের সাথে বলছে যে এমু এমু পাখি নিয়ে পড়াচ্ছিলেন মাস্টারমশাই। তাই তার মাস্টারমশাই যখন জিজ্ঞাসা করলেন, তার উত্তরে সে একদম কনফিডেন্সের সাথে বলছে যে এমু পাখি মাস্টারমশাই। তার উত্তরে মাস্টারমশাই আবার বললেন, এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টার। যে তার মাস্টারমশাই যখন তাকে আবার জিজ্ঞেস করলো যে এবু পাখি কখনো দেখেছে কি না, তার উত্তরে শঙ্কর বলল যে হ্যাঁ, হ্যাঁ মাস্টাই। এই মাস্টাই মানে কি বলতো? এই মাস্টাই যা, মাস্টার মশাই ও তাই। দেখো, এদিকে সবাই মাস্টার মশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাস্টাই। মাস্টার মশাই একটা বড় শব্দ, তাই না? তো সেটা সংক্ষেপে বা তাড়াতাড়িতে সেখানকার সবাই মাস্টার মশাইকে মাস্টাই বলেন। তো শঙ্করও তাই সেরকমই উত্তর দিল যে হ্যাঁ মাস্টাই। হুম। তো যখন সেটা বললো, তার উত্তরে তার মাস্টার মশাই তাকে আবার জিজ্ঞাসা করলো যে কোথায় দেখলে?
যে এমু পাখি দেখেছো বলছো, কোথায় দেখেছো? এইবার দেখো, ঘোল পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। তো তার উত্তরে সে বলছে যে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সে এমু পাখি সবেদা গাছের ডালে এসে বসেছিল। সেই ঘোল পুকুরের বড় দিঘি, যেখানে সে ওই গাব গাছের উঁচু ডাল থেকে যে পুকুরে মানে সেই বড় দিঘিতে ঝাঁপ দিচ্ছিল, এবং ঝাঁপ দিয়ে সোজা জলে না পড়ে সোজা আকাশে সে পাখির মতো ভাসছিল, হ্যাঁ, হাত দিয়ে বাতাস কেটে উড়ছিল, সেই বড় দিঘির কথা বলছে। যে বড় দিঘির পাড়ে একটা সবেদা গাছ, এই যে সবেদা গাছ, আর এটা সবেদা ফল, ফল দেখে তোমরা গাছ কোনটা তোমরা আন্দাজ করতে পারবে বা চিনতে পারবে, সেজন্য ফলের ছবিও দেওয়া। তো সেই সবেদা গাছের ডালে এসে নাকি এমু পাখি বসেছিল। এই যে এটা এমু পাখি, তোমরা দেখে থাকবে কোনো চিড়িয়াখানায়ও থাকে, কিংবা কোনো ছোটখাটো পার্ক বিশিষ্ট করে রাখে, সেখানেও আহ, থেকে থাকে। তো এই এমু পাখির কথা বলছে। হ্যাঁ, এই এমু পাখি নাকি উড়ে সেই সবেদা গাছের ডালে নাকি এসে বসেছে। হুম, এবার দেখো, সবেদা গাছের ডালে এসে বসেছিল, কেমন দেখতে সে এমু পাখি। হ্যাঁ, এবার মাস্টার মশাই তাকে সঠিকটা না বলে তার তার থেকে আরো জানতে চাইছেন, যে দেখি ও কোন পাখিকে এমু পাখি বলছে, বা সে কি বলতে চাইছে আগে শুনি। সেই জন্য আবার বলছে যে আহ সবেদা গাছের ডালে এসে বসেছিল, আচ্ছা তো কেমন দেখতে সে এমু পাখি। হুম, জিজ্ঞেস করলো আবার। শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাস্টার মশাইয়ের কথায় ঠাট্টার সুর। তো এটা যে ঠাট্টা করে বললেন মাস্টার মশাই, যে আচ্ছা সবেদা গাছের ডালে এসে বসেছিল তাহলে। এরকম যখন বলা হয়, দেখবে আহ, তোমরা ধরো কিছু ভুল বলছো, তোমাদের মাস্টার মশাই যিনি থাকেন তিনি ধরো বলছেন যে আচ্ছা এটা, তা সেটা কেমন হলো, এরকম ধরনের কিছু প্রশ্ন করে থাকেন, এবং ঠাট্টার সুর তাতে থাকে, মিশ্রিত থাকে, তোমরা শুনলেই বুঝতে পারবে। সেই রকম এখানে তার মাস্টার মশাই বিভীষণ দাস, তিনিও তেমনি ঠাট্টার সুরে জিজ্ঞাসা করছেন, সবেদা গাছে ডালে এসে বসেছিল, কেমন দেখতে সে এমু পাখি। তো শঙ্কর বুঝতে পারলো যে কিছু একটা বড় ভুল হয়ে যাচ্ছে, না হলে মাস্টার মশাই এমন ঠাট্টা করে বলতো না। মাস্টার মশাইয়ের কথায় ঠাট্টার সুর বোঝা যাচ্ছে। তবু তার যেমন মনে পড়লো তেমনিই সে বলল। হুম, সে জানে ভুল বলছে, সে কোথাও একটা ভুল হচ্ছে, তবুও তার যতটা মনে পড়ছে যেমনটা, সে তেমনটাই বলছে। কেমন না, খুব গাঢ় ছাই রং মাস্টার, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। হুম, তো শঙ্করের কথায় এমু পাখি কেমন, তার বর্ণনা, যে খুব ছাই রঙের হয়, খুব গাঢ় ছাই রঙের হয় এমু পাখি, আর বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, হুম, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। যে শঙ্করের কথার সেই এমু পাখি, যে কিনা উড়তে পারে, এবং উড়লে তার ডানার এত জোর যে সেই ডানায় যে বাতাস কেটে ওড়ে, তার বাতাস কাটার শব্দও জোরে শোনা যায়। তো যখন এমু পাখি ওড়ে শঙ্করের কথায়, তখন আকাশে অন্যান্য পাখিরা যারা ওড়ে তারা তখন এমু পাখিকে দেখে ভয়ে সরে যায়। হুম, এটা হলো শঙ্করের আহ মনে পড়লো যেটা, যে এমু পাখি এমনটা হয় আন্দাজে। সে তার কল্পনায় যে পাখিগুলিকে উড়তে দেখে, যে পাখিগুলির সাথে সে নিজেকে উড়তে দেখে, নিজেকে ভাবে, সে তার কল্পনা থেকে, তার স্বপ্ন থেকে ভাবা, বা স্বপ্নের ভাবনা থেকেই এমু পাখির একটা আন্দাজ মতো বর্ণনা করলো তার মাস্টার মশাইয়ের কাছে। সে হারবে না। সে এমু পাখি দেখেছে, সে কিনা বড় দেখি সবেদা গাছের ডালে এসে উড়ে এসে বসে, গাঢ় ছাই রঙের হয়, যখন সে উড়তেও পারে,
এবং সে যখন ওড়ে তার ডানা বাতাস কাটার আওয়াজও হয় জোরে। এটা তার এমু পাখির দেখা, তার বর্ণনা। আচ্ছা, তো আজকে এটুকু থাক, বাকিটা পরের ক্লাসে। এবং এরপর আমরা এই এমু পাখির বর্ণনা করব, এমু পাখি আসলে কেমন এবং কোথায় তাদেরকে দেখতে পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব, এবং গল্পের পরবর্তী অংশ নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন? তো আজকে আমরা তোমাদের সাহিত্য মেলার দ্বিতীয় অধ্যায়ের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পটি পড়ছিলাম, এবং গল্পের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পর্কেও আমরা কিছু জেনেছি, এবং গল্পটিও কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদিও বা কোনো শব্দার্থ কিংবা গল্পের লাইনের কোনো মানে তোমরা বুঝতে পারছো না, তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার সাহায্য করবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।